সম্প্রতি ইন্দোনেশিয়ার এক ভৌতিক শিক্ষকের ক্লাস নেওয়ার ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাতারাতি ভাইরাল হবার পর থেকে সকল নেটিজেনদের রাতের ঘুম হারাম হয়ে যায়। আর এই ভৌতিক শিক্ষকের বিষয়ে বিশ্লেষণ করতে গিয়ে সাইকোলজিক্যাল এবং প্যারানর্মাল উভয় বিষয়বস্তু সম্পর্কে এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে, যা কিনা বিজ্ঞানের ভাষায় ব্যাখ্যা করা একেবারেই অসম্ভব। ইন্দোনেশিয়ার এই ভৌতিক শিক্ষকের সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে আমাদের আজকের মুভি ডোজেন গাইফ। গল্পের শুরুটা হয় 2006 সালের ঘটনা দেখিয়ে। রাতে নিশা তার হোমওয়ার্ক কমপ্লিট করছিল। বাইরে বন্ধুদেরকে তারাবাজি নিয়ে খেলতে দেখে তারও মনে চায় বাইরে যেয়ে খেলতে, কিন্তু পড়া শেষ হওয়ার আগ পর্যন্ত তার বাইরে যাওয়া তো দূরের কথা, পানি খাওয়ার পর্যন্ত অনুমতি দেয়নি তার বাবা। নিশা পড়াশোনায় খুবই ব্রিলিয়ান্ট ছিল এবং তার পাশাপাশি জেলাভিত্তিক পর্যায়ে গান গেয়েও সুনাম অর্জন করেছে। এত কিছু অর্জনের পরও তার বাবার এত কঠিন স্ট্রিক্ট নিয়মের মধ্যে সে যেন বন্দী। বাবার এত কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্যে তার ছেলেবেলা যেন হারিয়ে যাচ্ছে। তার মানসিক অবস্থা বোঝার মতো কেউই নেই। মা ছোটবেলায় অ্যাক্সিডেন্টে মারা গেছে। আছে শুধুমাত্র বাবা আর দাদি। বাবাকে খুশি রাখার একটাই উপায়, পড়া। বাবা নিশাকে ধমক দিয়ে চলে গেলে নিশা পড়ার টেবিলে বসে কাঁদতে থাকে। এভাবে কেটে যায় 1 ঘন্টা। নিশা পড়ার টেবিলে আছে কি না খুঁজে দেখতে এলে তার বাবা তাকে কোথাও খুঁজে পায় না। হঠাৎ করে সে শুনতে পায় নিশার চিৎকার। নিশা ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। এরপরে 2016 সালের ঘটনা দেখানো হয়। অ্যামেলিয়া সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রওনা দেয় ইউনিভার্সিটির উদ্দেশ্যে। আজকে রেজাল্ট পাবলিশ হওয়ার দিন। বোর্ডের রেজাল্ট দেখে বুকের মধ্যে নাড়া দিয়ে ওঠে। তারা 4 বন্ধু ফেল করেছে, তবে তারা তার চেয়ে বেশি ভয়ে আছে কারণ তারা ফেল করেছে সাইকোলজি সাবজেক্টে, যার হেড টিচার হলো নিশার বাবা অর্থাৎ মিস্টার বাগতি। ইউনিভার্সিটির প্রতিটা স্টুডেন্ট বাগতি স্যারকে দেখে ভয় পেত। ফেল করা এই রেজাল্ট নিয়ে ক্লাসে বাগতি স্যারকে কীভাবে ফেস করবে এটাই হলো এখন চিন্তার বিষয়। অ্যামেলিয়া, মায়া, ফাতে এবং এমির এরা 4 জন মিলে তখন এই বিষয়ে আলোচনা করছিল। মিস্টার বাগতি 15 মিনিটের মধ্যে ওদেরকে টিচার্স রুমে দেখা করার জন্য বলেছে। স্যারের এমন কঠোরতার বিষয়ে আলোচনা করার এক পর্যায়ে মায়া বলে ওঠে তার মেয়ের প্রসঙ্গে। ইউনিভার্সিটির সবাই জানে স্যারের এরকম কঠোর ব্যবহারের কারণেই তার মেয়ে আত্মহত্যা করেছে। তাই ওদের সাথে স্যারের এরকম আচরণ খুব একটা অবাক হওয়ার মতো কিন্তু না। অফিস রুমে মিস্টার বাগতি ওদের 4 জনকে খুবই কড়া ভাষায় বকাঝকা করলেন। তার 20 বছরের ক্যারিয়ারের অভিজ্ঞতায় আজ পর্যন্ত কেউ তার সাবজেক্টে ফেল করেনি, একমাত্র তারাই প্রথম। এই বিষয়টা বাগতি স্যারের ক্যারিয়ারের জন্য অত্যন্ত লজ্জাজনক। বাগতি স্যার জানায় আগামী সেমিস্টারের আগ পর্যন্ত প্রতিদিন তাদের সবাইকে এক্সট্রা ক্লাস করতে হবে বিকাল 5:30টার সময়। অ্যামেলিয়া তখন সাহস করে বলে ওঠে, স্যার বিকাল 5:30টার সময় ইউনিভার্সিটি আসাটা খুব বেশি দেরি হয়ে যায়। বাগতি স্যার তখন বলে ওঠে, ঠিক আছে সন্ধ্যা 7টায়। তার এই কথার পরিপ্রেক্ষিতে উত্তর দেওয়ার সাহস তাদের 4 জনের মধ্যে আর কারোরই ছিল না। সবাই চলে যাওয়ার সময় তাদের ধাক্কা লেগে মাটিতে একটা পুতুল পড়ে গেলে অ্যামেলিয়া সে পুতুলটিকে উঠিয়ে বাগতিয়ার স্যারের হাতে দেয়। এটি ছিল বাগতিয়ার স্যারের মেয়ের খুব প্রিয় পুতুল, তাই এই পুতুলটা বাগতিয়ার স্যার সবসময় তার নিজের কাছে রাখে। অ্যামেলিয়ার মা সেলাই কাজ করে সংসার চালায়। কয়েকটা দিন ধরে তার শরীরটাও খুব একটা বেশি ভালো যাচ্ছে না। তার মার অসুস্থতার জন্যই মূলত অ্যামেলিয়ার রাত করে ক্লাস করতে যেতে চাচ্ছিল না। কিন্তু অ্যামেলিয়ার মা চায় তার মেয়ে যেন অনেক বড় হয়, ঠিক তার বাবার মতো। আর এদিকে ফেল করেছে শুনে মায়ের বাড়ির থেকে খুবই চাপ দিচ্ছে, যে করেই হোক গ্র্যাজুয়েট হতে হবে। রেজাল্ট ভালো না করলে তারা 1 টাকাও আর বাড়ির থেকে পাঠাবে না। এসব মানসিক ডিপ্রেশনের কারণে মায়ের রেগুলার ওষুধ খেত, কিন্তু কোনো ওষুধই একটানা অধিক সেবন করা ভালো নয়, এতে সাইড এফেক্ট হতে পারে।
এদিকে সন্ধ্যা 7টা বাজতেই তারা 4জন চলে এসেছে ক্লাস অ্যাটেন্ড করতে, কিন্তু তখনও বাখতিয়ার স্যারের খবর নেই। সবাই মিলে হাসি ঠাট্টা করতে করতে রাত বেজে গেছে প্রায় 8টা। স্যার হয়তো ক্লাসের কথা ভুলে গেছে, এটা মনে করে এমির ক্লাস থেকে পালিয়ে যেতে নিলে হঠাৎই মেঝেতে লাঠি ঠকঠক করার আওয়াজ পাওয়া যায়। স্যার তো এসে পড়েছে। সবাই বই খাতা নিয়ে যার যার সিটে চুপ করে বসে পড়ে। স্যার ক্লাসে এসে বলল, আগামী 2 ঘন্টা কেউ ক্লাস ছেড়ে বাইরে যাবে না। কিন্তু আজ স্যারকে দেখে কিছুটা অন্যরকম লাগছে, কেমন যেন কাঠের পুতুলের মতো বসে আছে। বোর্ডে চক দিয়ে লিখতে গিয়ে এক লাইন ড্র করে তার উপর বারবার হাত বুলিয়ে যাচ্ছে। তখনই মায়ের মোবাইল ভাইব্রেট করে উঠল। তাদের গ্রুপের মেসেজ। তাদের প্রিয় টিচার মিস্টার বাগতি আজ বিকেল 5:37 গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। মায়া এই মেসেজ দেখে ভয়ে কাঁপতে কাঁপতে তার অন্যান্য বন্ধুদের মেসেজ চেক করতে বলে। সব বন্ধুরা ভয়ে বরফের মতো জমে শক্ত হয়ে গেল। তাদের মুখ থেকে আর কোনো শব্দই বেরোচ্ছে না। স্যার যদি সত্যি সত্যি মারা যেয়ে থাকে, তাহলে ওদের সামনে এটা কে দাঁড়িয়ে আছে? মায়া ফাতেকে তার মেকআপ কিটের আয়না দিয়ে স্যারের পা চেক করতে বললে দেখা যায় স্যারের পা শূন্যে ভাসছে, মাটি স্পর্শ করে নেই। হঠাৎ করে ক্লাসের আলো নেভে গেলে মায়া দেখতে পেল স্যারের ভয়ঙ্কর থেতলে যাওয়া মুখ। এটা দেখা মাত্রই সবাই ব্যাগ নিয়ে দৌড়ে পালিয়ে যেতে নিলে বাগতি তখন পিছন থেকে বলে ওঠে, কোথায় যাচ্ছ? ক্লাস তো এখনো বাকি। ফাতে সাহস করে পিছন দিকে ঘুরে দেখে বাগতি স্যারের সমস্ত শরীর শূন্যে ভাসছে। নিজেদের জীবন কোনো মতে বাঁচিয়ে এক দৌড়ে ছুটতে এসে গেটম্যান জায়নালকে জানালে সে কোনোভাবে বিশ্বাস করতে চায় না, কারণ এখন তার বাগতি স্যারের বাড়ি যাবার কথা, এমনিতেই দেরি হয়ে গেছে। স্যারের মরদেহটা নিজের চোখে শেষবারের মতো দেখার জন্য জয়নাল তাদেরকে নিয়েই স্যারের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তারা জানতে পারল মিস্টার বাগতি তার রুটিন চেক আপ শেষ করে বাড়ি ফেরার পথে নিশার পুতুলটা রাস্তার মাঝখানে পড়ে যায়, যেটা উঠাতে গিয়ে মিস্টার বাগতির সাথে ঘটে যায় এক ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা। স্যারের মুখটা এমনভাবে থেতলে গেছে যে তাকে চেনাই যাচ্ছে না। বাইরের দমকা বাতাসে স্যারের মুখের উপর থেকে কাপড়টা সরে গেলে স্যারের মুখটা দেখে বুকের ভেতরের হার্টবিট যেন বেড়ে যায়। আরে, এই চেহারায় তো একটু আগে তারা দেখেছিল, কিন্তু এটা কি আদৌ বিশ্বাসযোগ্য? পরের দিন এই খবরটা বাতাসের চেয়ে দ্রুত গতিতে পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ল যে কাল সন্ধ্যায় তারা 4জন নাকি বাগতি স্যারকে ক্লাস নিতে দেখেছে। আর এই খবরটা কোনো মতো ধামাচাপা দেবার জন্য তাদেরকে অফিস রুমে ডেকে পাঠায় মিসেস গীতা ম্যাডাম। এখন থেকে মিস্টার বাগতির সমস্ত ক্লাসগুলো তিনি নেবেন এবং কোনো রকম বানোয়াট খবর তিনি আর বরদাস্ত করবেন না। ইউনিভার্সিটিতে প্রায় সবাই বাগতিকে তার নিজের মেয়ের খুনি হিসেবেই জানত, যার কারণে তাকে নিয়ে উল্টোপাল্টা চিন্তা করায় হয়তোবা তাদের স্মৃতিভ্রম হয়েছে। কিন্তু সেদিন রাতে ঘটে যায় মিসেস গীতার সাথে এক ভয়াবহ ঘটনা। তিনি বাড়িতে একা ছিলেন এবং তখন অন্য কারো উপস্থিতি টের পান। তিনি হঠাৎ করে তার সামনে দেখতে পান বাগতির পচা গলা দেহটি, যে দেহ দিয়ে পোকা হেঁটে বেড়াচ্ছে। তার 4জন স্টুডেন্টকে তার হাত থেকে নিয়ে পড়াতে চাওয়ার কারণে মিসেস গীতার ওপর প্রচণ্ড পরিমাণে রেগে আছে বাগতি। তখন বাগতিকে দেখে ভয় পালাতে যাবার সময় গীতার মাথায় বুকসেল পড়ে সে তখনই কোমায় চলে যায়। কয়েকজন স্টুডেন্টদের মধ্যে আলোচনা চলছে বাগতির ফ্যামিলি মেম্বারকে খুঁজে বের করার। বাগতির ফ্যামিলি মেম্বাররা কে কোথায় আছে তা কেউ বলতে পারে না। কিন্তু বড় অদ্ভুত কারণে মায়ার সবসময় কেন জানি মনে হয় কেউ তাকে ফলো করছে। সে সবসময় বাগতিকে দেখতে পায়। বাগতিকে কলেজের করিডোর থেকে পিছু করতে দেখে দৌড়াতে দৌড়াতে মায়া সিঁড়িতে পড়ে যায় এবং তখন তার বন্ধুরা এসে তাকে সামলায়। একদিকে মিসেস গীতা কোমায় চলে গেছে আর অন্যদিকে পড়ে রইল তাদের সেমিস্টার। কিভাবে সামলাবে তারা? তারা যে বাগতি স্যারের আত্মাকে দেখতে পায় এটা কাউকে বললে বিশ্বাসও করবে না। আত্মা শান্তি না পেলে নাকি এই দুনিয়ার মায়া ছেড়ে যেতে পারে না। তখন এমির প্রস্তাব করলো, এ বিষয়ে আমরা কাল মিস্টার সিদিফের সাথে কথা বলবো। পরের দিন সিদিফের কাছে গিয়ে সমস্ত ঘটনা জানালে তিনি বলেন, আগামী দিন আমরা ব্যক্তিগতভাবে একটা প্রেয়ার করব, কারণ ইউনিভার্সিটিতে এই কথা ছড়িয়ে পড়লে আরও ক্ষতি হবে। তবে তোমাদের মাথায় এইটা ঢোকানো উচিত যে ভূত, প্রেত, আত্মা এই সব কিছুর উৎপত্তি শুধুমাত্র ব্রেন থেকে। তাই তোমাদের মাথার থেকে উল্টাপাল্টা চিন্তাগুলো বাদ দিয়ে দাও। তবে এই ঘটনাগুলো মায়ার শারীরিক এবং মানসিক অবস্থা আরও খারাপ করে দিচ্ছে।
যার ফলে ওষুধের ডোজের সংখ্যা বেড়েই চলেছে। বাগতি স্যারের কথা, লাঠিটুকে হেঁটে আসার শব্দ, এমনকি রাত হলে করিডোরে বাগতি স্যারকে তার পিছু করতে দেখে মায়া। পরের দিন হাতে গোনা কয়েকজন স্টুডেন্টদের নিয়ে বাগতি স্যারের রুমে প্রেয়ারের আয়োজন করা হয়। তবে এর মাঝে লাইট ক্রমাগত বন্ধ হয়ে জ্বলে ওঠা পরিস্থিতি আরও বেশি ভয়ানক করে তুলল। এর মধ্যে আবার বয়ে চলেছে ঠান্ডা বাতাস। মায়া অনুভব করলো তাদের মধ্যে বাগতি স্যারের উপস্থিতি, যা শরীর বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। কোনটা বাস্তব আর কোনটা তাদের মনের ভুল, এটা বুঝে উঠতে যেন তাদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। কিছু একটা তাদেরকে করতেই হবে। হুট করে কলেজের স্পিকারে বাগতি স্যার তাদের নাম ধরে ডাকছে, কিন্তু এই শব্দ ওরা চারজন ব্যতীত কেউ শুনতে পাচ্ছে না। তাদের নাম ধরে তাদেরকে পড়তে যেতে বলছে। ভারী কণ্ঠস্বর করে কি পৈশাসিকভাবেই না তাদেরকে ডাকছে, যে শব্দগুলো শুনলে ভয়ে দম বন্ধ হয়ে আসে। পরের দিন কথা বলার মাঝে এমিলিয়া তার মাকে জিজ্ঞেস করে, আচ্ছা মা, তুমি কি আত্মার উপস্থিতি মানো? কিছুক্ষণ চুপ করে থেকে এমিলিয়ার মা জানায়, বড়দের কাছে শুনেছি কোনো আত্মা যখন তার কোনো কাজ অপূর্ণ রেখে মারা যায়, তখন এই ইহজগতের মায়া সে কাটাতে পারে না। এই কথাগুলা এমিলিয়ার কানে যেন বাজতে থাকে। তখন সে বসে পড়ল বাগতি স্যার এবং নেশার ব্যাপারে রিসার্চ করতে। স্যার কি নেশার জন্য এখনো পৃথিবীতে পড়ে রয়েছে? তবে কি এখনো সে মেয়ের মৃত্যুর বোঝাই বয়ে বেড়াচ্ছে? আশেপাশে প্রতিবেশীদের কাছে খোঁজ নিলে এর চেয়ে বেশি তথ্য আর পাওয়া যায় না। পড়ানো এবং বাড়ি, এই ছিল তাদের নিত্যদিনকার রুটিন। তবে নেশার মৃত্যু স্যারকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে। রাতে চেয়ারে হেলান দিয়ে বসে বই পড়ছিল ফাতে। হুট করে ঘরের মধ্যে প্রবেশ করে ইমির। কারণ জিজ্ঞাসা করলে কোনো কথার উত্তর না দিয়ে সোজা দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে। তখনই কারেন্ট চলে যায়। ফাতে রুম থেকে বেরিয়ে বারান্দায় আসতে চাইলে ধূপ করে ঘরের দরজা বন্ধ হয়ে যায়। এমিরকে খুঁজতে পেছনে করে তাকালেই ঘরে কোথাও এমিরকে খুঁজে পায় না ফাতে। কিন্তু কি আশ্চর্য, একটু আগে তো এমিরকে সেই ঘরেই দেখেছিল। বাইরে বিদ্যুতের ঝলকানিতে জানালার দিকে চোখ পড়তেই ফাতে দেখে একটা ছায়া ক্রমশই বড় আকার ধারণ করছে, যেটা কিনা বিশাল আকৃতি ধারণ করে মনে হচ্ছে যেন ওর দিকে এগিয়ে আসছে। অন্যদিকে এমির নিজের রুমে মোমবাতি জ্বালিয়ে রাখার সাথে সাথেই কেউ যেন দমকা বাতাসে মোমবাতিটা বন্ধ করে দিয়ে যায়। তখনই এমির শুনতে পায় মেঝেতে লাঠি ঠকঠক করার শব্দ। ভয়ে সেখান থেকে দৌড়ে পালাতে গেলে বাইরে থেকে দেখে কেউ যেন দরজা বন্ধ করে রেখেছে। কোনো অদৃশ্য শক্তি টেবিলের উপর থেকে একের পর এক বই নিয়ে তার দিকে ছুটতে শুরু করে। ভয়ে হাত থেকে মোবাইল পড়ে যায়, যেটাকে ওঠানোর জন্য খাটের নিচে মাথা দিতেই এমির অনুভব করে বাগতি স্যার তার পেছনেই দাঁড়িয়ে আছে। আচমকা ভয়ে প্রচণ্ড জোরে চিৎকার করতেই ফাতে এসে তখন তাকে নিয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এদিকে মায়া বাগতি স্যারের উপস্থিতি এবং লাঠি ঠকঠকের আওয়াজ শুনে দিকবেদিক জ্ঞানশূন্য হয়ে পাগলের মতো কলেজের করিডোর ধরে দৌড়াতে শুরু করে। মায়ার দৌড়ের প্রতিটা পদক্ষেপের সাথে সাথেই পেছনের লাইটগুলো যেন এক এক করে নিভে যেতে শুরু করে। পাগলের মতো এদিক ওদিক ছুটতে ছুটতে মায়া নিজেকে আবিষ্কার করে সে এখন কলেজের সবচেয়ে টপ ফ্লোরে দাঁড়িয়ে আছে। ডান দিকে একবার, বাদিকে একবার। মায়া যেদিকেই তাকাচ্ছে সেদিক থেকেই বাগতি স্যার যেন তার দিকে লাঠি ঠকঠক করে এগিয়ে আসছে এবং চিৎকার করে তাকে ডাকছে। ভয়ে সেখান থেকে দৌড়ে পালাতে নিলে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা উপর থেকে নিচে পড়ে যায় মায়া। এতখানি উচ্চতা থেকে নিচে পড়ার কারণে তৎক্ষণাৎ মাথা ফেটে রক্তক্ষরণ হয়ে সেখানেই মারা যায় কলেজের সবচেয়ে প্রাণোচ্ছল মেয়েটি। এদিকে সবকিছু থেকে অজানা এমিলিয়া লুকিয়ে বাগতি স্যারের বাড়িতে প্রবেশ করতে গেলে কে যেন ধাক্কা দিয়ে বাগতি স্যারের ছবিটি নিচে ফেলে দেয়। ভয়ে লাফিয়ে উঠতেই ফোন বেজে ওঠে মায়ার মৃত্যুর খবরের। তাদের সবথেকে প্রিয় বান্ধবীর সাথে এমন একটা ঘটনা ঘটবে এটা তারা কেউ কল্পনাও করেনি। এমনকি তার রুমে পাওয়া মেডিসিনগুলো যেন তাদেরকে চিৎকার করে জানাচ্ছে এই দুনিয়ায় মানুষ চেনা খুব কঠিন। উপর থেকে দেখে সবাইকে সুখী মনে হলেও মনের ভেতরকার ঝড় কয়জন দেখে। মায়ার টেবিলে আঁকা বাগতি স্যারের লাঠির ছবি যেন তার আতঙ্কেরই একটা জলজান্ত প্রমাণ। অর্থাৎ মায়ার সাথে যা যা ঘটত তাই সে এ খাতায় এঁকে রাখত।
মায়ের সাথে যা ঘটেছে সমস্তটাই সত্যি, তবে কি এখন তাদের পালা? কোনো কিছুর ক্লু খুঁজে পাওয়ার আশায় তারা তিনজনে সেদিন রাতেই বাক্তি স্যারের বাড়িতে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর তাদের চোখে পড়ল বাক্তি স্যারের তার মেয়ের উদ্দেশ্যে লেখা একটা চিঠি এবং নিশার একটা ডায়েরি, যেখানে তাদের বাবা এবং মেয়ের ভালোবাসা এবং রাগ অভিমানের অনেক কথাই উল্লেখ আছে। এদিকে ফাতে দেখতে পায় অ্যামেলিয়াকে, তার দিকে তাকিয়ে যেন খুব রহস্যজনকভাবে হাসছে। ভয় লুকিয়ে পড়তেই দেখে তার সামনে দাঁড়িয়ে আছে বিশালাকার এক বাঘটির আত্মা, যা দেখে তারা তিনজন প্রাণ ভয়ে সেখান থেকে দৌড়ে পালাতে নিলে হঠাৎ করে রিভেনের সাথে দেখা হয়ে চমকে ওঠে। সে ক্যাম্পাসে তাদের পরিকল্পনা শুনে পিছু নিয়ে এখানে আসে। রিভেন জানায় এখানে আসলে কোনো ভূতের অস্তিত্বই নেই, পুরোটাই হচ্ছে তাদের মনের ভুল। কিছুদিন আগে মিসেস গীতার স্বামী মারা যাওয়ায় সে মানসিকভাবে খুবই ডিপ্রেসড থাকতো, যার কারণে ডাক্তার তাকে কিছু মেডিসিন সাজেস্ট করে। খোঁজ নিয়ে জানতে পারা যায় মিসেস গীতার ওষুধ কিছুদিন যাবৎ শেষ হয়ে গেছে এবং মিস্টার বাক্তের মৃত্যু তাকে ভেতর থেকে এমনভাবে হার্ট করেছে যার কারণে এই দুর্ঘটনাটা ঘটে। এবং মায়াও ফেল করার কারণে তার বাবা মার কাছ থেকে মানসিকভাবে ডিপ্রেশনে ভুগছিল, যার কারণে এই ঘটনাগুলো সম্পূর্ণ কাকতালীয়ভাবে ঘটে। এসব উল্টাপাল্টা যুক্তি শুনে ফাতের সাথে রিভেনের খুব জোর মারামারি লেগে যায়, কারণ তাদের নিজের চোখের সামনে যেটা ঘটছে, যেটা তারা ফিল করতে পারছে, সেটাকে কি করে তারা কাকতালীয় হিসেবে মেনে নেবে। রাতের বেলায় ক্যাম্পাসে ফাতের সাথেও কিছু অলৌকিক ঘটনা ঘটতে থাকে। অন্যদিকে এমির বাক্তি স্যারের লাঠিকে ক্রমশ তার দিকে এগিয়ে আসতে দেখে এবং সেই লাঠি তাকে টেনে সামনের দিকে নিয়ে যেতে নিলে হঠাৎ করেই দেখে আশেপাশে কেউ নেই। আর ওইদিকে অ্যামেলিয়া নামাজ পড়ার সময় খেয়াল করে নিশার পুতুলটা মনে হচ্ছে স্থান পরিবর্তন করছে। হঠাৎ বাগানের দিকে চোখ পড়তেই অ্যামেলিয়া দেখতে পায় বাক্তি স্যারকে। কি অ্যামেলিয়া, ক্লাস করবে না? এ ঘটনায় প্রচণ্ড ভয় পেয়ে যায় অ্যামেলিয়া। পরদিন তার বন্ধুদের সাথে আলোচনা করার সময় অ্যামেলিয়া জানায় সোমবার স্যার তাদেরকে ক্লাসরুমে 2 ঘন্টা থাকতে বলেছিল, কিন্তু তারা স্যারের কথা না শুনে সেখান থেকে বেরিয়ে চলে আসে। হয়তোবা এই কারণে স্যারের আত্মা এখনও তাদেরকে তাড়া করে বেড়াচ্ছে। তাই তারা অনুমান করে যদি সন্ধ্যা 7টার সময় গিয়ে তারা 2 ঘন্টা সেখানে কাটিয়ে আসে, তাহলে হয়তোবা বাক্তি স্যারের আত্মা তাদের পিছু করা ছেড়ে দিবে। যেই কথা সেই কাজ। ঠিক সন্ধ্যা 7টার সময় কলেজের ক্লাসরুমে গিয়ে তারা 3 বন্ধু উপস্থিত হলে একটা ছায়ামূর্তিকে সেখানে আনাগোনা করতে দেখা যায়। একটা চক নিজে থেকেই বোর্ডে লিখতে শুরু করে। এটা দেখে তারা 3 বন্ধু প্রচণ্ড ঘাবড়ে যায়। কাউকে কোথাও দেখা না গেলেও শান্ত গলায় কে যেন নাম ধরে তাদেরকে ডাকছে। আচমকা ফাতের সামনে স্যার এসে জঘন্য মুখটা আসলে ফাতে স্যারকে দেখে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তখনই অ্যামেলিয়ার ফোনে একটা অ্যাড্রেস আসে স্যারের প্রতিবেশীর নাম্বার থেকে। স্যারের পরিবারের সদস্য সংখ্যার মধ্যে একজনই বেঁচে আছে, সে হলো বাক্তি স্যারের মা নূরজাহান। কিন্তু এই মুহূর্তে কি স্যারের মাকে খোঁজার জন্য ক্লাসরুম থেকে 2 ঘন্টা সময়ের আগেই বের হয়ে যাওয়া তাদের ঠিক হবে? কিন্তু কোনো উপায় তো নেই। অ্যামেলিয়া এবং এমির তাড়াহুড়ো করে নূরজাহানের বাড়ির ঠিকানার উদ্দেশ্যে রওনা দেয়। এখানেই নিশার মৃত্যুর পিছনে কী রহস্য লুকিয়ে আছে তা উন্মোচিত হয়। নিশা তার বাবাকে অনেক ভয় পেত, এটা সত্যি, কিন্তু তার বাবার জন্য যে নিশা আত্মহত্যা করেছে এই কথাটা সম্পূর্ণই মিথ্যা। আসলে সেদিন রাতে নিশাকে পড়তে বসতে বলে তার বাবা চলে যায়। তখন তার দাদি নূরজাহান নিশাকে একটা লুকিয়ে বিস্কুট খেতে দেয়। যেহেতু বাবার কঠিন নির্দেশ ছিল যে পড়া শেষ হওয়ার আগে কোনো খাবার কেন, পানি পর্যন্ত নিশা খেতে পারবে না, যার কারণে নিশা বারান্দায় নিয়ে গিয়ে সে বিস্কুটটি খেতে শুরু করে। কিন্তু একটা বিষয় সম্পর্কে কেউই জানতো না যে নিশার মৃগীরোগ ছিল। বিস্কুট খাওয়ার সময় হঠাৎ করে মৃগীরোগ উঠে গেলে তার ঝটকায় নিজেকে সামলাতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে নিশা উপর থেকে নিচে পড়ে যায় এবং রডের সাথে শরীর বিঁধে রক্তাক্ত হয়ে সেখানেই মারা যায়। এই ঘটনাটায় বাক্তি একদম ভিতর থেকে ধ্বংস হয়ে যায়। বাক্তি ভেবেই নিয়েছিল যে তার মেয়ের মৃত্যুর জন্য শুধুমাত্র সেই দায়ী, যার কারণে এখনও সে তার মেয়ের মৃত্যুর বোঝাটা নিজের কাঁধে বয়ে বেড়াচ্ছে। আর এইদিকে ফাতের কলেজের ভিতরে যেন ভয়ে আত্মা ফেটে যাবার মতো অবস্থা। বাক্তি তাকে একের পর এক ভয়ানক রূপ দেখিয়ে তাড়া করে বেড়াচ্ছে। বাক্তির শরীর যেন ক্রমশই বড় হয়ে তাকে ধরতে আসছে। আজই হয়তো ফাতের জীবনের শেষ দিন।
ততক্ষণে এমিলিয়া এবং এমির বাক্তির ক্লাসরুমে এসে পৌঁছালে ফাতেকে একটা দেয়ালের কর্নারে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। কিন্তু তাদের সবার মনে একটাই প্রশ্ন যে বাক্তির আত্মা তাদের কাছে কি চায়। হয়তো মেয়ের এরকম অস্বাভাবিক মৃত্যুর পর বাক্তিয়ার স্যার তার বাকি জীবনটাকে স্টুডেন্টদের পড়ানোর কাজে উৎসর্গ করতে চেয়েছিল। কিন্তু পরপর 2 বার তারা স্যারের নিয়ম ভঙ্গ করে 2 ঘন্টার আগে ক্লাসরুম থেকে বেরিয়ে গিয়েছে, যার কারণে স্যার তাদের শাস্তি দেবার জন্য এখনো পর্যন্ত পিছু করে বেড়াচ্ছে। হুট করেই মনে হলো বাক্তি স্যার যেন আমিরকে লাঠি দিয়ে মারছে, কিন্তু বাস্তবে এমিলিয়া দেখতে পায় আমির নিজেই নিজেকে লাঠি দিয়ে পেটাচ্ছে। আর এবার পালা এমিলিয়ার। বাক্তি স্যার তার লাঠি দিয়ে এমিলিয়ার গলা টেনে ধরলে এমিলিয়া স্যারকে বারবার বোঝানোর চেষ্টা করে যে আমরা জেনে গেছি আপনি নিশার মৃত্যুর জন্য দায়ী নন, কিন্তু কে শোনে কার কথা। বাক্তির আত্মা তাদের 3 জনের মধ্যে এমনভাবে মিশে গেছে যেন তারা 3 জন একজন অন্যজনকে বাক্তিরূপে দেখতে পায়, যার ফলে শুরু হয়ে যায় একজনের সাথে অন্যজনের ভয়াবহ এক মারামারি। এক পর্যায়ে এমির এমিলিয়াকে এত জোরে দরজা ভেঙে ছুঁড়ে ফেলে দেয় যে এমিলিয়া খুবই মারাত্মকভাবে আহত হয়। নিজেকে একটু সামলে উঠতেই এমিলিয়া দেখতে পায় বাক্তির আত্মা যেন করিডোরের এক প্রান্ত থেকে তার দিকেই এগিয়ে আসছে। তখনই মাটিতে পড়ে থাকা নিশার পুতুলটি হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে ধরে এমিলিয়া। স্যার, আমাদের ফেল করার পেছনে আপনার কোনো দোষ নেই, সব কিছুর জন্য আমরা দায়ী। আপনি শুধুমাত্র ভালো শিক্ষকই নন, একজন ভালো বাবা। আমরা সবাই এখন জেনে গেছি যে নিশার মৃত্যুর পেছনে আপনার কোনো হাত নেই, এটা সম্পূর্ণই একটা অ্যাক্সিডেন্ট। আপনি সবসময়ের জন্য নিশার ভালোটাই চেয়েছেন এবং আমাদেরও ভালোই চান। শুধু দুর্ভাগ্যবশত পরিস্থিতি আপনাকে মেয়ের মৃত্যুর খুনি হিসেবে পরিচিত করেছে। কথা বলে নিশার পুতুলটি স্যারের দিকে এগিয়ে ধরলে বাক্তির আত্মা যেন থমকে দাঁড়ায়। এতদিনে মেয়ের মৃত্যুর অপবাদ ও খুনির তকমা পেয়ে বাক্তির আত্মা যেন নরক যন্ত্রণায় জ্বলছিল, কিন্তু আজ এমিলিয়ার মুখের কথা শুনে সবকিছু যেন পাল্টে গেল। বাক্তি নরকীয় আত্মার এই রূপ থেকে মুক্তি পেয়ে স্বর্গীয় আত্মার রূপ ধারণ করল। এমিলিয়া এখন সে ভয়ানক রূপধারী বাক্তিকে নয়, বরং তাদের প্রিয় বাক্তি স্যারের মুখ দেখতে পাচ্ছে। এরপর শোনা গেল নিশার কণ্ঠস্বর, বাবা, আমি তোমাকে নিতে এসেছি। তখন মিস্টার বাক্তি মৃদু হেসে মেয়ের হাত ধরে উজ্জ্বল আলোর দিকে ধীরে ধীরে হারিয়ে গেলেন। এরপর কেটে যায় বেশ কিছুটা সময়। তারা 3 বন্ধু মিসেস গীতা ম্যাডামের আন্ডারেই তাদের লাস্ট সেমিস্টারটা শেষ করে। মিস্টার বাক্তি তাদের শিখিয়ে গেছে কাজের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং উচ্চাকাঙ্ক্ষা, যার জ্বলজ্যান্ত প্রমাণ মিস্টার বাক্তি নিজেই। মারা যাওয়ার পরও তার কাজের প্রতি ডেডিকেশন তার পরলোক গমনে বাধা হয়ে দাঁড়ায়। এরপরে বর্তমান সময় 2024 সাল দেখানো হয়, যেখানে এমিলিয়া তার পড়াশুনো শেষ করে তার আইডল বাক্তি স্যারের দেখানো পথেই হেঁটেছে। তিনি এখন সাইকোলজির লেকচারার। এমিরের সাথে তখন তার একটা প্রেমের সম্পর্কও তৈরি হয়েছে। পড়ানোর সময় মাঝে মধ্যে এমিলিয়া বাক্তি স্যারকে দেখতে পায় এবং তার মনে পড়ে যায় বাক্তি স্যারের প্রিয় কিছু উক্তি। বাক্তি স্যার বলেছিলেন, ব্রেন আমাদের সমস্ত আচরণ এবং ব্যক্তিত্বকে নিয়ন্ত্রণ করে, তাই আমাদের মেন্টাল হেলথকে আগে সুস্থ রাখা জরুরি। আর এরই মধ্যে শেষ হয় এবছরের মোস্ট হরেবল সত্য ঘটনা অবলম্বনে ইন্দোনেশিয়ান এই মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই। খুব শিগগিরই আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। সে পর্যন্ত সৃষ্টি রহস্যের সাথেই থাকুন।